হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির 4th সেমিস্টারে বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য বাংলা মেজর পেপার 6-এর 19 শতকের কাব্য ও নাটকের একক 4 গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটক থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নোত্তরগুলি গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নিও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে সাহায্য করবে। এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলোর মধ্যে দিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রফুল্ল নাটকটি কার লেখা? এটি কী ধরনের রচনা? প্রফুল্ল নাটকটি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের লেখা একটি সামাজিক নাটক। প্রত্যেকটা প্রশ্ন ভালো প্রশ্ন, খুব ভালো করে এগুলো তৈরি করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রফুল্ল নাটকের কেন্দ্রীয় চরিত্র কে? প্রফুল্ল নাটকের কেন্দ্রীয় চরিত্র হল প্রফুল্ল, একজন সাধারণ বাঙালি বধূ যিনি শ্বশুরবাড়ির আর্থিক সংকট ও কলহের শিকার হন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রফুল্ল নাটকটি কত সালে প্রকাশিত হয়? নাটকটি কোন শ্রেণীর অন্তর্গত? নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকটি 1889 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আর নাটকটি কোন শ্রেণীর অন্তর্গত? নাটকটি হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের প্রথম পূর্ণাঙ্গ সামাজিক নাটক। নেক্সট 4 নম্বর, প্রফুল্ল নাটকটি কবে কোথায় প্রথম প্রকাশিত হয়? গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকটি 1889 খ্রিস্টাব্দে 27শে এপ্রিল কলকাতার স্টার রঙ্গমঞ্চে প্রথম অভিনীত হয়। পরবর্তী প্রশ্ন, প্রফুল্ল নাটকটি মিনার্ভা থিয়েটারে কবে প্রথম মঞ্চস্থ হয়? ওই একই সালে, যে সালে স্টার থিয়েটারে হয়েছিল সেই সালেই মিনার্ভা থিয়েটারেও হয়। তাই প্রফুল্ল নাটকটি মিনার্ভা থিয়েটারে 1889 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর প্রথম মঞ্চস্থ হয়। নেক্সট, প্রফুল্ল নাটকের পটভূমি উল্লেখ করো। খুব ভালো করে প্রশ্নোত্তরগুলো সব রেডি করবে, প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রফুল্ল নাটকের পটভূমি হল 19 শতকের বাংলার সমাজ, যেখানে বাবু কালচারের প্রভাবে সমাজে নানা ধরনের কুফল দেখা যায়। নাটকে জমিদার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে। কোন নাটকে? প্রফুল্ল নাটকে। কী তুলে ধরা হয়েছে? জমিদার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রফুল্ল নাটকে কোন সামাজিক সমস্যার চিত্র তুলে ধরা হয়েছে? এখানে লক্ষ্য করো, প্রফুল্ল নাটকে 19 শতকের বাংলার সমাজ, বাবু কালচার, মদ্যপান, অবৈধ সম্পর্ক এবং অর্থলোলুপতার মতো সামাজিক সমস্যাগুলির চিত্র তুলে ধরা হয়েছে। নেক্সট, প্রফুল্ল নাটকে প্রফুল্লর বাবা ও মায়ের নাম কি? প্রফুল্ল নাটকে প্রফুল্লের বাবার নাম হলো বিনোদ বিহারী এবং মায়ের নাম জগদম্বা। নেক্সট, প্রফুল্ল নাটকে বাবু কালচার বলতে কি বোঝানো হয়েছে? প্রফুল্ল নাটকে বাবু কালচার বলতে বোঝানো হয়েছে তৎকালীন সমাজে ইংরেজদের অনুকরণে এক শ্রেণীর মানুষের বিলাসবহুল জীবনযাপন, মদ্যপান, সাহেবিয়ানা ইত্যাদি। তাহলে কি বলছে? প্রফুল্ল নাটকে বাবু কালচার বলতে বোঝানো হয়েছে তৎকালীন সমাজে ইংরেজদের অনুকরণে এক শ্রেণীর মানুষের বিলাসবহুল জীবনযাপন, মদ্যপান, সাহেবিয়ানা ইত্যাদি। নেক্সট হচ্ছে, প্রফুল্ল নাটকের ব্যবহৃত নবাবী শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে প্রফুল্ল নাটকে নবাবী শব্দটি বিলাসিতা, বাবুয়ানি এবং ক্ষমতার প্রতীক হিসাবে
ব্যবহৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রফুল্ল নাটকের মূল বিষয়বস্তু কী? খুব ভালো প্রশ্ন একটা। প্রফুল্ল নাটকটি মূলত ঊনবিংশ শতাব্দীর বাংলার সমাজ ও পারিবারিক জীবনের সংকট, বিশেষত সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ এবং সামাজিক কুসংস্কারের চিত্র তুলে ধরে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তৈরি করবে। আর পুরো প্রফুল্ল নাটকটা ভালো করে বারবার পড়ে নেবে, তাহলে তোমাদের উত্তর করতে সুবিধা হবে। প্রফুল্ল নাটকটা বারবার না পড়ে কেউ প্রশ্ন উত্তরে হাত দেবে না, তাহলে অসুবিধা হবে। বারবার পড়ে নিয়ে তারপর প্রশ্ন উত্তরগুলো রেডি করবে, দেখবে তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে উঠেছে। যাই হোক, 12 নম্বর দেখো, প্রফুল্ল নাটকে কোন কোন চরিত্রের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়? প্রফুল্ল নাটকে প্রফুল্ল ও যোগেশ, প্রফুল্ল ও তার শ্বশুরমশাই এবং অন্যান্য জমিদার ও মহাজন শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। নেক্সট, প্রফুল্ল নাটকে প্রফুল্লকে, খুব সুন্দর প্রশ্ন। প্রফুল্ল নাটকে প্রফুল্লকে, প্রফুল্ল নাটকের কেন্দ্রীয় নারী চরিত্র এবং যোগেশের স্ত্রী হল প্রফুল্ল, যার জীবনের দুঃখ ও সংগ্রামের মধ্য দিয়ে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। নেক্সট, প্রফুল্ল নাটকে যোগেশ ও অমূল্যকে। যোগেশ প্রফুল্ল নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি একটি ধনী পরিবারের কর্তা, এবং অমূল্য প্রফুল্লের দেবর এবং নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র। নেক্সট, গিরিশচন্দ্র ঘোষকে, তার অন্যান্য কয়েকটি বিখ্যাত নাটক কী কী? গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একজন বিখ্যাত বাঙালি নাট্যকার, যিনি বাংলা থিয়েটারের স্বর্ণযুগের অন্যতম পথিকৃৎ ছিলেন। আর দ্বিতীয় অংশ হচ্ছে তার অন্যান্য বিখ্যাত নাটক কী কী? গিরিশচন্দ্র ঘোষের অন্যান্য বিখ্যাত নাটক হল বিল্বমঙ্গল, সীতার পাতাল প্রবেশ, চৈতন্যলীলা ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রফুল্ল নাটকের সমাপ্তি কি সুখের ছিল? প্রফুল্ল নাটকের সমাপ্তি বিয়োগান্তক, যেখানে প্রফুল্লের আত্মত্যাগের মধ্য দিয়ে নাটকের সমাপ্তি ঘটে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রফুল্ল নাটকে কোন কোন সামাজিক সমস্যা আলোচিত হয়েছে? প্রফুল্ল নাটকে যৌতুক প্রথা, সম্পত্তির অধিকার এবং নারী শিক্ষার অভাবের মতো সামাজিক সমস্যাগুলো আলোচিত হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে রেডি করবে। প্রফুল্ল নাটকের মোট কয়টি অঙ্ক ও গর্ভাঙ্ক আছে? প্রফুল্ল নাটকের মোট অঙ্ক সংখ্যা 5। এই 5টি অঙ্কের মোট গর্ভাঙ্ক 24টি। নেক্সট, তৃতীয় অঙ্কের চতুর্থ গর্ভাঙ্কে ইতর স্ত্রীলোক দ্বারা গীত গানটি উল্লেখ করো। তাহলে গানটি কি? গানটি হলো, মা তোর এ কোন দেশি বিচার, আমি ডেকে বেড়াই পথে পথে, দেখা দাও না একটিবার। এটা হচ্ছে ওই তৃতীয় অঙ্কে চতুর্থ গর্ভাঙ্কে ইতর স্ত্রীলোক দ্বারা গীত গান। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, তৃতীয় অঙ্কের পঞ্চম গর্ভাঙ্কের স্থানটি উল্লেখ করো। এই গর্ভাঙ্কে কাদের প্রথম প্রবেশ ঘটে? প্রফুল্ল নাটকের তৃতীয় অঙ্কের পঞ্চম গর্ভাঙ্কের স্থানটি হল যোগেশের বাটির উঠান। আর দ্বিতীয় অংশ হচ্ছে, এই গর্ভাঙ্কে প্রথম প্রবেশ ঘটেছে জ্ঞানদা ও প্রফুল্লর। পরবর্তী প্রশ্ন, মর ঘুমুতে দেবে না, একটু যদি চোখ বুঝেছি, ভজা ভজা ভজা, ভজা যেন ওর বাপের খানসামা। ভজহরি কার উদ্দেশ্যে একথা বলেছে? খানসামা শব্দের অর্থ কী? তাহলে দেখো, প্রফুল্ল নাটকের চতুর্থ অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে ভজহরি জগমণির উদ্দেশ্যে একথা বলেছে। আর এখানে খানসামা শব্দের অর্থ কী? খানসামা শব্দের অর্থ হলো হিসাব রক্ষক। এইবার তোমাদের লাস্ট প্রশ্ন, প্রফুল্ল নাটকের চতুর্থ অঙ্কের প্রথম গর্ভাঙ্কে
সুরেশ শিবনাথকে কোন কথাটি বলেছে? প্রফুল্ল নাটকের চতুর্থ অঙ্কের প্রথম গর্ভাঙ্কে সুরেশ শিবনাথকে বলেছে, তোমার ঋণ আমি কখনো শুধতে পারবো না। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো করে দেওয়া হলো প্রত্যেকটাই তোমাদের কাজে লেগে যাবে, অতএব প্রত্যেকটা প্রশ্ন উত্তর তোমরা খুব ভালো করে করবে। আর গল্পটা আমি আবার বলছি, নাটকটা বারবার পড়বে, না বারবার পড়ার পর তারপর প্রশ্ন উত্তরগুলো রেডি করবে, তাহলে তোমাদের কাছে প্রশ্ন উত্তরগুলো আরও বেশি সহজ হয়ে উঠবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।